প্রিয় দর্শক, শুভ সকাল। বলা হয়ে থাকে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সকল সুখের মূল। আসলে আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুই ভালো লাগার কথা না। তাই আপনার স্বাস্থ্য যেন আরেকটু ভালো থাকে সেই প্রত্যাশায় আমাদের এই আয়োজন। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির পর্দায়। আমি ডক্টর শ্রাবণ ও তৌহিদা রয়েছি আজকাল হাসপাতাল স্বাস্থ্যকতায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোভিড ও কোভিড পরবর্তী শারীরিক উপসর্গ। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর সামিরা ইয়াসমিন আহমেদ, কনসালটেন্ট ইন্টারনাল মেডিসিন, আজকাল হাসপাতাল। আপনারা কিন্তু অনুষ্ঠান চলাকালীন সময়ে আপনাদের যত ধরনের প্রশ্ন রয়েছে বা আপনারা উপদেশ যদি চান তাহলে আমাদেরকে ফোন করতে পারেন এবং সেই ফোন নম্বরগুলো হচ্ছে 83325098, 83327754 এই নম্বরে। সো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে আমরা ভালো থাকবার চেষ্টা করছি। আজকের বিষয়টাই যেহেতু কোভিড এবং কোভিড পেশেন্টের কেয়ার নিয়ে আমরা কথা বলবো, শুরুতেই জানতে চাই যে একটা কোভিড পেশেন্টের কেয়ারের ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আমাদের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত এটা ডিপেন্ড করে আপনি যদি মনে করেন যে হসপিটালের স্ট্রাকচারটা জিজ্ঞেস করছেন, সেক্ষেত্রে আমরা দুই দিকে আমরা ইন্টারনাল মেডিসিন আর রেসপিরেটরি মেডিসিন চেম্বারে পেশেন্ট দেখি, ওপিডিতে এবং আইপিডিতে পেশেন্ট ভর্তি হয়। এখন যখন ওপিডিতে পেশেন্ট আসে তখন আমাদের কাছে আসলে আমরা যদি মনে করি পেশেন্ট ভর্তি হওয়ার প্রয়োজন তাহলে আমরা ভর্তি করে দিই, অথবা বাড়ি থেকে যদি চিকিৎসা সম্ভব সেটা আমরা করে দিই, চিকিৎসাগুলো ব্যবস্থা করে দিই। এখন যেটা হচ্ছে যে যখন আইপিডিতে পেশেন্ট আসে তখন কতগুলো ধাপে জিনিসগুলো হয়। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনের টিম, তার সাথে নার্সেস থাকে, পিসিপি থাকে এবং ব্রাদাররা থাকে, হ্যাঁ, আর যারা স্যাম্পল কালেক্ট করে তারাও থাকে। এখন ওইখান থেকে তারা এটাকে পেশেন্টগুলোকে দেখে তাদের যদি মনে হয় তাদের ভর্তি প্রয়োজন সেখানে দুই দিকে যায়। একটা হচ্ছে মূলত ইন্টারনাল মেডিসিনের আন্ডারে, আর অথবা যদি বেশি ক্রিটিক্যাল হয়, অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি থাকে, সেই ক্ষেত্রে আইসিইউর আন্ডারে যায় এবং সেখানেও একটা বিরাট টিম কাজ করে একসাথে। আর আমি জানি না প্রশ্নটা সেই ঠিকই আছে ম্যাম, আমি এটাই জানতে চাচ্ছিলাম। এটা হচ্ছে আমরা হসপিটালের যে অ্যাপ্রোচ সেটা জানলাম, কিন্তু কোভিড পেশেন্টের ক্ষেত্রে তার অ্যাপ্রোচটা কি হওয়া উচিত? আচ্ছা, তিনি কখন হসপিটালে আসবেন আর কতক্ষণ বাসায় থেকে ট্রিটমেন্টটা নেবেন? এখন আমরা এখন শীতকালে আছি, এখন সামান্য জ্বরজারি, সর্দি কাশি এগুলো আছে। এখন আমরা যদি সামান্য জ্বর হলেই বা সামান্য সর্দি কাশি হলেই ইমার্জেন্সিতে চলে আসি, সেই ক্ষেত্রে ইমার্জেন্সির উপর বার্ডেনটা পড়ে যায়। এখন মূলত যে কোনো ভাইরাল ডিজিজে 3 থেকে 5 দিন সেটা থাকতেই পারে। এখন সেই রকম ওই সময়টা অতিক্রম করে যদি তার সিমটমগুলো যাচ্ছে না, সেই ক্ষেত্রে যদি পারসিস্টেন্ট তার ফিভার থাকছে, কফ থাকছে, শ্বাসকষ্ট হচ্ছে, মাইল্ড যদি হয়, খুব বেশি যদি না হয়, সেই ক্ষেত্রে সে তার ডাক্তারের চেম্বারে আসা প্রয়োজন। প্রথমত একটা ডাক্তারের পরামর্শ নিয়ে যদি ডাক্তার মনে করেন ভর্তি প্রয়োজন সেই ক্ষেত্রে ভর্তি হবে। আদারওয়াইজ বাড়িতে থেকেও এখন আমরা অক্সিজেন মনিটর করতে পারি, আমরা সিমটম মনিটর করি, সবাই এখন সব জানে কোভিড সম্পর্কে। সেই জন্য বলবো যে আপনার সিমটম যদি আপনি বাড়িতে থেকেই দেখেন যে এটা পারসিস্ট করছে, অনেক দিন থেকে আপনার জ্বর যাচ্ছে না, আপনার কাশিটা আস্তে আস্তে খারাপ হচ্ছে বা আপনার ফেটিক যাচ্ছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সিতে আসবেন। এবং অক্সিজেনেশন যদি আপনার মানে 93-94 এর নিচে নেমে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই হাসপাতালে আসা প্রয়োজন। ওকে, কখন হসপিটালে আসবে সেটা তো জানলাম, বাট কোভিড পেশেন্টের ক্ষেত্রে অনেকেই আমরা অনেক কিছু জানি, কোভিড পেশেন্টের সিমটমস গুলো কি হবে সেগুলোও জানি। নাও এ ডে যেহেতু সেকেন্ড ওয়েভ চলছে, নতুন কি সিমটমস যুক্ত হলো ওয়ার্ল্ড ওয়াইড বা আমাদের দেশে, এটা সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, এখন প্রথমে আমি বলি যে সিমটমগুলো আমরা সবাই জানি যে আমরা জ্বর একটা বিরাট সিমটম। জ্বর থাকছে, সাথে নাকটা বন্ধ ভারী থাকতে পারে, কনজেশন থাকতে পারে, সাথে গলা ব্যথা থাকতে পারে, এবং আমরা মনে করি যে সর্দি ঝরাটাও একটা কোভিডের সিমটম। খুব মাইনর, কম মানুষেরই থাকে, তারপরেও থাকে।
মাথা ব্যথা থাকতে পারে। তারপরে আসি যে ফুসফুসের যে কাশি হচ্ছে, পারসিস্টেন্ট কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অনেকের বাসায় অক্সিজেন দেখছে অক্সিজেন ড্রপ করছে, এগুলো তো আছেই। আবার আমরা জানি যে বমি হতে পারে, বমি ভাব হতে পারে, দুর্বলতা তো আছেই, ডায়রিয়া থাকতে পারে, খাদ্যে অরুচি থাকতে পারে। হ্যাঁ, খাদ্যের অরুচি থাকতে পারে, স্বাদ গন্ধ চলে যায়, সেটাও থাকে। তারপরে যেটা হচ্ছে যে অনেক সময় এল্ডারলি যারা বয়স্ক রোগী, তাদের ক্ষেত্রে আমরা দেখি ওনাদের কিছুই থাকে না, হঠাৎ করে ওনারা মাথা ঘুরে পড়ে যাচ্ছেন, হ্যাঁ, সিনকোপি, এইটাও থাকতে পারে। প্লাস আপনার হচ্ছে যে অনেকের অন্যরকম যে হাত পা খুব জ্বলে, হ্যাঁ, এরকম অনেক সিমটম থাকতে পারে, খুব অ্যাটিপিক্যালি প্রেজেন্ট করে এখন কোভিড, যে কোনো এইগুলো আমরা যেগুলো জানি সেভাবে বাইরে অনেকে খিঁচুনি নিয়েও আসতে পারে, হ্যাঁ, এ ধরনের অনেক, মানে আমরা যত সময় যাচ্ছি তত দেখছি যে এটা সিমটমগুলো আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এক্স্যাক্টলি। সো হসপিটালের ট্রিটমেন্টের ক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু আমরা জানি যে দেয়ার ইজ নো ড্রাগ ফর কোভিড অ্যাকচুয়ালি, মানে অ্যাকচুয়াল কোনো ড্রাগ নেই। তারপরও যে নামগুলো আসে সেখান থেকে নাওএডেজ মোস্ট রিলায়েবল হুইচ ওয়ান? আচ্ছা, এখন কোভিডের অ্যাপ্রোচ আমাদের কতগুলো বিভিন্ন রকম আছে, যেটা আমরা সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই, যেগুলো ইমিউন বুস্টার, ভিটামিন থেকে শুরু করে যেগুলো দিচ্ছি। আর যেটা হচ্ছে যে মেইন স্ট্রে হচ্ছে যে আমরা দুইটা জিনিস জানি। একটা হচ্ছে যে আমরা জানি রক্ত জমাট বাঁধে, হ্যাঁ, প্রদাহ হয়, রক্ত জমাট বাঁধে। রক্ত জমাট বাঁধে ডিভিটি প্রোফাইল্যাক্সিস একটা ভীষণ প্রয়োজন, অ্যান্টিকোয়াগুলেশন, এইটা একটা নাম্বার, লাইক ইন আ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আরেকটা হচ্ছে যে আমরা জানি যে প্রদাহ হচ্ছে এবং সেটার বেশিরভাগটা হচ্ছে যে ফুসফুসে, সেক্ষেত্রে স্টেরয়েড একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ওষুধ। তারপরে হচ্ছে যে আমরা কিছু বায়োলজিক্যাল মার্কারের উপর নির্ভর করে আমরা চিন্তা করি যে মনোক্লোনাল অ্যান্টিবডি, যেটা আমাদের পূর্ববর্তী অন্য রোগে যে এটার ব্যবহার, এটার যে কার্যকারিতা, সেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু ব্যবহার করছি যখন প্রয়োজন হচ্ছে। সো বেসিক্যালি এগুলা, তারপরে আসে কমপ্লিকেশন, তার সাথে হচ্ছে যে কো ইনফেকশন যদি থাকে সেটার জন্য অ্যান্টিবায়োটিক দিব কি দিব না, হ্যাঁ, বাট মূলত ডিভিটি প্রোফাইল্যাক্সিস, স্টেরয়েড ইজ দ্য মেইন স্ট্রে এখন। সো হোয়াট অ্যাবাউট দ্য আইভারমেকটিন ড্রাগ? আইভারমেকটিন অনেক রকম, এটা তো এখন অ্যাপ্রুভড হয়নি, কিন্তু বিভিন্ন জায়গায় রিসার্চে ব্যবহার করা হচ্ছে এবং আমরাও করি, হ্যাঁ। এখন যখন আমরা একটা রোগ সম্পর্কে জানি না, আমরা জানি এটা একটা নতুন রোগ, হ্যাঁ, আমরা গত 9 মাস থেকে এটা সম্পর্কে জানছি এবং আইভারমেকটিন আমরা ইউজ করি, কতটা যে কাজ করে সেটার পুরো প্রসেসটা আমরা জানি না। এখন পর্যন্ত যেহেতু সেটা রিসার্চে রয়েছে এবং তারপর রিসার্চের যে ফলাফলগুলো ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চ, তার সাথে আমি বাংলাদেশের একটা রিসার্চকে ইনক্লুড করতে চাই, যে আইসিডিডিআরবি রিসেন্টলি যে রিসার্চটা তারা করেছে আইভারমেকটিনের উপর, সেটা হয়তো এখন আমরা কনক্লুশনে আসতে পারছি না, বাট স্টিল ইটস ওয়ার্কিং, রাইট? এক্স্যাক্টলি। সো ট্রিটমেন্টের কথা শুনলাম, এবার যদি একটু বলতেন যে কমপ্লিকেশনগুলো কি কোভিড পেশেন্টের? আমরা যে জানি যে সিমটম, যে শ্বাসকষ্ট, হ্যাঁ, সেখান থেকে প্রথম যে জিনিসটা হচ্ছে যে ফুসফুসে আক্রান্ত হচ্ছে, সেখান থেকে আপনার আমরা বলি রেসপিরেটরি ফেইলিয়ারের দিকে চলে যাচ্ছে এবং যখন নাকি পরিমাণ যে কত পার্সেন্টেজ ইনভলভ, তার উপর নির্ভর করে এটা আবার ফাইব্রোসিসের দিকে চলে যায়, যেটা নাকি মানে একটা বিরাট প্রবলেম, হ্যাঁ, যাদের নাকি বেশি ইনভলভমেন্ট হয়, যারা বেশি কমপ্লিকেশন থাকে, এইটা এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে কার্ডিওভাস্কুলার কিছু ইনভলভমেন্ট আছে, যেটা হচ্ছে যে আপনার সাধারণ কার্ডিওজেনিক শকেও যেতে পারে, সে আপনার এমআই হতে পারে, তারপর আপনার অ্যারিথমিয়া ডেভেলপ করতে পারে, অ্যারেস্টও হতে পারে। তারপরে আসছে হচ্ছে যে রক্ত জমাট বাঁধা, যেটা আমরা বলি মানে কোয়াগুলেশন, যেটা হচ্ছে সেই ক্ষেত্রে আপনার ডিভিটি ডেভেলপ করতে পারে, হ্যাঁ, আপনার রক্তনালীতে রক্ত জমাট বাঁধতে পারে, সেটা আর্টেরিয়াল ক্লটও হতে পারে, সেটা আপনার এটাও এখানেও এমআই কাজ করে, এমআই। তারপরে আপনার হচ্ছে হ্যাঁ স্ট্রোক হতে পারে, তারপরে ইস্কিমিয়া হয়। সেখানে একটা আছে যে আমরা দেখি যে আপনার নখগুলা, ডিজিটগুলা কালো হয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা কোভিড টো বা কোভিড টো বলি আমরা, সেখানে অ্যাম্পুটেশনেরও প্রয়োজন হয়, সেটা একটা আছে। আরেকটা হচ্ছে যে
নিউরোলজিক্যাল কিছু ইফেক্ট, সেটা হচ্ছে যে আপনার দেখা যায় যে ক্রিটিক্যালি ইল 1/3 অফ দ্য ক্রিটিক্যালি ইল পেশেন্টদের এনকেফালোপ্যাথি হয়, ইনফ্লামেশন হয়, সেখান থেকে একটা পরবর্তীতে কনফিউশন ওগুলো আসে, তারপরে স্ট্রোক আছে ওখানে, আবার মুভমেন্ট ডিসঅর্ডার ডেভেলপ করে, সেন্সরি বা মোটর ডেফিসিট হতে পারে। হ্যাঁ, আর আর প্রলং ইলনেসের জন্য একটা সাইকিয়াট্রিক প্রবলেম অনেকের কনফিউশন ডেভেলপ করে। হ্যাঁ, আর তারপর যেটা হচ্ছে যে আপনার ইনফ্লামেটরি যেটা হচ্ছে যে অনেকের অনেক সিমটম থাকে না, কিন্তু অনেক সময় ধরে জ্বর আসছে, তার মানে হচ্ছে তার ভিতরে কন্টিনিউয়াস প্রদাহ চলছে। সেই ক্ষেত্রে আমরা মার্কারগুলোর কথা বললাম, আমরা একটা হচ্ছে সিআরপি, হ্যাঁ সিআরপি, ডি ডাইমার, ফেরিটিন, অ্যান্ড দেন এখন আমরা IL-6 দেখছি। হ্যাঁ, এগুলো দেখে আমরা একটা বিবেচনায় আসি। তবে একটা আরও কমপ্লিকেশন আছে ওই ক্ষেত্রে, সেটা হচ্ছে অটো অ্যান্টিবডি তৈরি হয়ে গুলেনবারি সিনড্রোম হতে পারে, হ্যাঁ, কাওয়াসাকি সিনড্রোম হতে পারে। হ্যাঁ, তো এগুলো আছে, মাল্টি অর্গান ফেইলিয়ার হতে পারে। হ্যাঁ, আর তারপরে আমরা জানি আলটিমেট হচ্ছে ডেথ, রাইট? আর প্রলং, আরেকটা কথা বলবো যে প্রলং বেড রিডেন থাকে বলে তাদের বেড সোরও হতে পারে। এক্স্যাক্টলি। সো এই যে আমরা কমপ্লিকেশনগুলো নিয়ে কথা বললাম, তারপরও আমি একটু জানতে চাচ্ছিলাম যে নতুন একটা টার্ম হিসেবে ইউজ করা হচ্ছে যে সাডেন ডেথ। একটা কোভিড পেশেন্টের হয়তো সিমটমস খুবই মাইল্ড, তাকে আমরা হয়তো বাসায় ট্রিটমেন্ট দিচ্ছি কিংবা দিচ্ছি না, সে হয়তো বাসায় আইসোলেশনে থাকছে, বাট অল ইন এ সাডেন তার সাডেন ডেথটা হচ্ছে, এটার রিজনটা কি? এটা মানে মাল্টিপল রিজন হতে পারে। সেটা হচ্ছে যে কোভিডের একটা ব্যাপার হচ্ছে যে অনেকে বলে আমি তো ভালোই আছি, আমার তো শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু দেখা যাচ্ছে যে অক্সিজেন মাপলে তারা 90s অথবা 80s-এ 84-এ চলে আসছে। এইগুলো তারা বুঝে না যে অক্সিজেনেশন কমতে কমতে হঠাৎ করে একটা স্ট্রোক হয়ে গেল, অথবা আপনার রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে গেল। হ্যাঁ, আর একটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, যেটা আমি বলেছি ওয়ান অফ দ্য কমপ্লিকেশন, এবং আপনার পিই, যেটা পালমোনারি এম্বোলিজম, যে ব্লাড রক্ত জমাট বাঁধছে, যে হঠাৎ করে লাংসে চলে গেল এবং সেটা একটা মেইন আর্টারি বন্ধ করে দিল, সেখান থেকে হ্যাঁ হতে পারে। ওয়েল, আমরা তো কথা বলছিলাম কমপ্লিকেশন নিয়ে, একটা ফোন চলে এসেছে, ফোনটি নিতে চাই। হ্যালো। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি আলহামদুলিল্লাহ। জি, আপনি কথা বলুন, আমাদের সাথে আছেন ডক্টর সামিরা। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম, আমার একটা প্রশ্ন ছিল, আপনার করোনা রোগীর প্রাথমিক চিকিৎসা যা বাসাতে মানে নেব, এটার জন্য মানে প্রথমত কি করা লাগবে সেটা? আচ্ছা, প্রথমত আপনাকে যেগুলো আমরা সাধারণ জিনিস, যেটা প্রাথমিক চিকিৎসা যদি বলেন, প্রথমত আপনাকে অবশ্যই বাইরে যখন যাবেন মাস্ক পরবেন, হাত ধুবেন ঘন ঘন। আর যেটা হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা নিজে থেকে না নিয়ে ডাক্তারের কাছে এসে নেওয়াটাই সবচেয়ে ভালো। হ্যাঁ, ভিটামিন সি, জিঙ্ক আর ভিটামিন ডি খেতে পারেন, কিন্তু এর বেশি কিছু যদি নিতে হয় তাহলে ডাক্তারের কাছে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ভালো। আপনাকেও ধন্যবাদ ফোন করার জন্য। এই যে প্রাথমিক চিকিৎসার কথা, মানে আমরা বলি যে মাইল্ড সিমটমসের ক্ষেত্রে আমরা ডক্টরাই কিন্তু ইন্সপায়ার করি যে বাসায় থাকুন এবং বাসা থেকে সিমটোম্যাটিক ট্রিটমেন্টগুলো নিন। তো এই ক্ষেত্রে মানুষজন আসলে এটাকে একটু মিস ইন্টারপ্রেট করে হয়তো দেখা যাচ্ছে যে নামগুলো আমি বলেছি ড্রাগের, সেগুলো কিন্তু তারা নিয়ে নিচ্ছে। এটার হ্যাজার্ড কতটুকু? হ্যাজার্ড তো অবশ্যই আছে, একটা ভিটামিনেরও হ্যাজার্ড আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রেই বলবো যে কন্টিনিউয়াস এইভাবে নেওয়াটা ঠিক না। 9 মাস ধরে যদি কেউ কন্টিনিউয়াস ভিটামিন ডি খেয়ে যাচ্ছে হাই ডোজে, তাহলে অবশ্যই এটার হাইপার ভিটামিনোসিস হবে। সেগুলো অনেক ঝুঁকি আছে। স্টেরয়েডের ক্ষেত্রে অনেকে নিজে নিজে স্টেরয়েড নিতে চায়, কারণ আমাদের ফার্মেসিতে গেলে ওষুধ কেনা যায়। কাজে এইটা খুবই মারাত্মক একটা জিনিস, এটা কোনো দিনও করা উচিত না। এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কতদিন ধরে সে খাবে সেটা জেনে তারপর খাওয়া উচিত। ওকে, সো আমরা কথা বলছি কোভিড পেশেন্টের কমপ্লিকেশনস এন্ড ট্রিটমেন্ট নিয়ে। এই বিষয়ে আবারও কথা বলবো একটা ব্রেকের পরে। ভিউয়ার্স, আপনারা দেখছেন আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথা। নিচ্ছি একটা ছোট বিরতি, ফিরে আসবো একটু পরেই। সাথে ছিলেন, আশা করব সাথে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির পর্দায়। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আছি আজগর আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমরা কথা বলছিলাম কোভিড পেশেন্টের কমপ্লিকেশন এবং ট্রিটমেন্ট নিয়ে, এবং এই বিষয়ে আমার সাথে কথা বলছেন যিনি আছেন, তিনি হচ্ছেন ডক্টর সামিরা ইয়াসমিন আহমেদ। আপনারাও যদি প্রশ্ন করতে চান আমাদেরকে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে।
কোভিড পেশেন্টের কমপ্লিকেশন নিয়ে কথা বলছিলাম, এর মাঝে আরেকটি জিনিস দেখা যায় যে যারা কোভিড থেকে সেরে উঠেছে তাদের অনেক ধরনের কমপ্লিকেশন দেখা যায় বা রয়ে যায়, পোস্ট কোভিড সিমটম বলি বা লং টার্ম ইফেক্ট, সেগুলো নিয়ে যদি একটু বলতেন। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আমরা জানি যে কোভিডের যে লং টার্ম ইফেক্টটা এটা ডিপেন্ড করে অনেকগুলো জিনিসের উপর। একটা হচ্ছে বয়স একটা ব্যাপার, তার কোমরবিডিটিস, প্রি এক্সিস্টিং কোমরবিডিটিস কী ছিল সেগুলা, কতদিন সে হাসপাতালে ছিল, তার কতটা ইনভলভমেন্ট ছিল। সো বেসিক্যালি মাইল্ড, মডারেট না সিভিয়ার কেস, সেটার উপরেও ডিউরেশনটা নির্ভর করে। এখন সেটা কোনো কিছুই গদবাঁধা না যে একজনের যেমন সিমটম একজনের সব কয়টা হয় না, একজনের কিছু কিছু সিমটম থাকতে পারে অথবা একাধিক থাকতে পারে। এখন যেটা WHO-র অনুযায়ী ওনারা বলছেন যে যারা মাইল্ড কেস সাধারণত 2 সপ্তাহের মধ্যে তারা রিকভার করে, এবং যারা মডারেট টু সিভিয়ার এটা 3 সপ্তাহ থেকে 6 সপ্তাহ লাগতে পারে, আমরা এর থেকেও বেশি দেখি। কারণ এটা একটা ইভলভিং ডিজিজ, আমরা জানছি প্রতিনিয়ত, কাজে এটা অনেকের ক্ষেত্রে এটা প্রলং করে। আর আপনি সিমটমের কথা জিজ্ঞেস করেছেন, কি কি হতে পারে। প্রথমত যেটা 50 ভাগের বেশি আমরা দেখি যে ফেটিক, উইকনেসের কথা বলে, যে আমার দুর্বলতাই কাটছে না, এটা খুবই একটা কমন একটা জিনিস। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে শ্বাসকষ্ট হয়, কাশি হয়, ক্রনিক্যালি শুকনা কাশি থাকে, আর সাফোকেশন হয়। হ্যাঁ, এটার 2টা জিনিস আমি চিন্তা করি। এটা একটা হচ্ছে যে যারা ইনভলভমেন্টের একটা ব্যাপার আছে, কতখানি ইনভলভড, কারণ আমরা জানি একটা কমপ্লিকেশন হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে আমরা ফাইব্রোসিসের ক্ষেত্রে কিন্তু এখন অ্যান্টিফাইব্রোটিক ড্রাগও ইউজ করছি। আচ্ছা, এইটা সাফোকেশন হয়, এটা হচ্ছে একটা প্যানিক থেকেও হয়। হ্যাঁ, এটা অলমোস্ট 40%-এর উপরে লোকের এই জিনিসটা হচ্ছে। হাঁটু ব্যথা থাকতে পারে, মানে জয়েন্টে, বিভিন্ন জয়েন্টে পেইন থাকতে পারে, কারণ আমরা স্টেরয়েড ইউজ করি। স্টেরয়েডটা এগুলাকে একটু ব্যথা হয়। হ্যাঁ, তো তারপরে চেস্ট পেইন হতে পারে। চেস্ট পেইন অনেকের হয়, 20%-এর ক্ষেত্রে চেস্ট পেইন হয়, অনেকের পোস্ট কোভিড একটা কার্ডিয়াক সিকুয়েলি আমরা বলি সেটাও হয়। তারপরে যেটা আছে যে একটা হচ্ছে আমরা বলি সাইটোক্রোম স্টর্ম, একটা যুদ্ধ চলেছে শরীরের ভিতরে, এই ইনফ্লামেশনটা যেতে অনেকটা সময় লাগে। এই যে একটা অনগোয়িং একটা ইনফ্লামেশন চলছে, প্রদাহ চলছে, এটার জন্য লো গ্রেড ফিভারও থাকতে পারে অনেকের, যে আমার জ্বর বোধ হয়। তারপরে যেটা আছে যে খাওয়ার রুচিটা অনেকের দেরি হয় আসতে, একটু বমি বমি ভাব থাকে, একটু পায়খানাটা নরম থাকতে পারে। তারপরে আমরা যেটা বলি যে পোস্ট আইসিইউ সিনড্রোম যেটা বলি, যারা ইনটিউবেটেড থাকে, ক্রিটিক্যালি ইল থাকে, তাদের কিছু কগনিটিভ প্রবলেম হয়, যেটা হচ্ছে যে সব একটা খুব ইম্পর্টেন্ট। আমি নিজে যেহেতু রিসেন্টলি রিকভার করেছি, নভেম্বরে আমি 8 দিন হাসপাতালে ভর্তি ছিলাম, যে কগনিশনে খুব প্রবলেম হয়। হ্যাঁ, কগনিশনের কনসেন্ট্রেশন দেওয়া যায় না, এই জন্য ইমিডিয়েটলি সাথে সাথে কাজে আসা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ সারাক্ষণ পেশেন্টদের সাথে ডিল করা, এটা অনেক কনসেন্ট্রেশনটা দেওয়া যায় না। সেই ক্ষেত্রে মাথা ব্যথা হয়। হ্যাঁ, মাথা ব্যথা হয়, এবং আপনার মেমোরিও কিছুটা ডিস্টার্বড হয়, এবং ঘুমের ডিস্টার্ব হয়। হ্যাঁ, ঘুমের ডিস্টার্ব হয়, ঘুম হয় না অনেকের। আচ্ছা, আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এটা কিন্তু একটা ইমোশনাল ট্রমা। হ্যাঁ, যেটা হচ্ছে শুধু নিজের ক্ষেত্রে না, মানুষের ক্ষেত্রেও, পরিবার, বন্ধু, আমরা যাচ্ছি চারপাশে খালি মানুষ মারা যাচ্ছে। আসলে আমি এই পয়েন্টটাতে একটু কথা বলতে চাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য ইফেক্ট ইন আওয়ার সোসাইটি, বা সাইকো সোশ্যাল ইফেক্টটা কি হবে সেটা সম্পর্কে শুনবো, কিন্তু একটা ফোন চলে এসেছে, ফোন নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি মিজানুর রহমান বলছি বাড্ডা থেকে। ম্যাডাম, আমি শারমিন ম্যাডামের সাথে কথা বলতে চাচ্ছি। জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি গত অক্টোবরের 15 তারিখে আমার মধ্যে কিছু সিমটম দেখা গেছিল, মানে জ্বর ছিল না, কাশি ছিল না, মানে শরীর ব্যথা ছিল। পরে আমি টেস্ট করার দেখি পজিটিভ আসে, 19 তারিখে রেজাল্ট আসে পজিটিভ। পরে নভেম্বরের 8 তারিখে আবার টেস্ট করাই, আমি নেগেটিভ চলে আসি, কিন্তু এখন পর্যন্ত আমি গন্ধটা সেটা পাচ্ছি না পুরোপুরি ভাবে, এবং হাঁপাই যাচ্ছি, একটু হাঁটলে হাঁপাই যাই, এবং ছাদের উপর গেলে হাঁপাই যাচ্ছে। আচ্ছা,
তো দীপঙ্কর শাহ ডাক্তারের ওনাকে দেখাইছি, উনি আমাকে সিটি স্ক্যান দিতে, ওটাও করলাম, ওইখানেও কোনো বুকে কোনো মানে স্পট পড়ে নাই, কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওইগুলো পাচ্ছি না, গন্ধ পাচ্ছি না আর হাঁপাই যাচ্ছি। আপনার আগের থেকে কি কোনো ঠান্ডার সমস্যা ছিল, না আপনার না কোনো না, এমন হাঁপানি কোনো ছিল? ছিল না, আচ্ছা, এগুলো নাই, অ্যাজমা জাতীয় কোনো সমস্যা আমার নাই, কিন্তু ফ্যামিলিতে আছে। জি, এইটা অনেকের হয়, যেটা আমি বলছিলাম যে অনেকের আপনার আমাদের কিন্তু মানে বাতাসে অনেক মানে কি বলে পলিউশন, হ্যাঁ, আমাদের একটা অ্যালার্জিক রাইনাইটিস আমাদের সব সময় থাকে, আমাদের অনেক রোগী, আমার মনে হয় যে 80% রোগীরই এই প্রবলেম আছে, আমার নিজেরও আছে, হ্যাঁ। তো এখন আবার শীতকাল চলে আসছে, হ্যাঁ, এইটারও একটা ইয়ে আছে যে এই আবহাওয়াতে আমাদের নাকটা একটু বন্ধ থাকে, হ্যাঁ। তো আপনাকে এইটা গন্ধটা ওইটার জন্য আপনার যদি সাইনাস ইনফেকশন থাকে বা ক্রনিক্যালি আপনার ইনফ্লামেশন চলছে এখানে আপনার নাকের মধ্যে, তাহলে ওইটার কিন্তু আলাদা চিকিৎসা, এবং এটার জন্য আপনাকে আপনার ডাক্তারের কাছে যেতে হবে এবং ওইটাকে অ্যাড্রেস করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে হাঁপানি, এটা হচ্ছে যে আমরা যে কোনো নিউমোনিয়া হলে আমরা বলি যে যাদের হাঁপানি থাকে না তাদের 1-2 বছর আমরা হাঁপানি নাম দেই না, আমরা বলি রিঅ্যাক্টিভ এয়ারওয়ে ডিজিজ, হ্যাঁ। এইটা হতে পারে, হ্যাঁ, আপনার ভিতরে আমি বলছি যে প্রদাহটা চলছে, যদি আমি জানি না আপনি কতটা সিক ছিলেন, কিন্তু ওই যে চলছে যে ওইটার জন্য একটা স্পাজমের মতো হয়, এইটার জন্য হয়তো আপনাকে একটা ইনহেলার ব্যবহার করতে হতে পারে, কিন্তু সবচেয়ে ভালো হবে আপনি আপনার ডাক্তারের সাথে কথা বলেন, আমাদের আজগারেলতে আসতে পারেন, আমরা দেখে দিতে পারি, এইটার জন্য সঠিক ওষুধটা আপনাকে দিয়ে দিতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফোন করার জন্য। আর যে বিষয়টি জানতে চাচ্ছিলাম, সাইকো সোশ্যাল ইফেক্ট অফ কোভিড। আচ্ছা, প্রথমত হচ্ছে যে একটা কমপ্লিকেশন আমি যেটা বলছিলাম শেষ করতে পারিনি, সেটার মধ্যে হচ্ছে যে 15 থেকে 50% দেখা যাচ্ছে যে এংজাইটি হচ্ছে, হ্যাঁ, ডিপ্রেশন হচ্ছে, এবং আপনার যেটা স্ট্রেস হচ্ছে এবং আপনার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারও ডেভেলপ করতে পারে। যে এই যে একটা নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স, হ্যাঁ, এটা কিন্তু এটা সাংঘাতিক জিনিস, যে যাচ্ছে তার মধ্যে দিয়ে সে শুধু বুঝে যে আর তার মধ্যে একটা বিরাট ব্যাপার হচ্ছে যে আপনি আপনার আত্মীয় স্বজন আপনার কাছের লোকের থেকে দূরে একটা হসপিটালে আপনাকে যদি থাকতে হচ্ছে, কেউ যেতে পারছে না ওইখানে, যেখানে নাকি আমাদের সামাজিক কাঠামোতে আমরা জানি কেউ অসুস্থ হলে আমরা তাকে সেবায় নিয়োজিত থাকি, তার পাশে থাকি, এবং সেটা প্রয়োজনও হয়। কিন্তু এই ক্ষেত্রে আমি জানি যে হ্যাঁ আমার একটা ডেথ হতে পারে, আমার মরে যেতে পারি আমি, হ্যাঁ, কিন্তু আমার কাছে কেউ আসতে পারছে না, এটা কিন্তু একটা মেন্টাল ট্রমা। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে এটা পেশেন্টের ক্ষেত্রে যেমন ঠিক আছে, সেটা ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু এটা বিরাট একটা ব্যাপার। দেখা যাচ্ছে যারা কোভিডের সাথে সংযুক্ত অথবা কোভিড ছাড়াও যে ডাক্তাররা আছে, 50% উপরে তাদের হচ্ছে সাইকো সোশ্যাল সাপোর্ট লাগে, হ্যাঁ। এখন এইটা আমি ডাক্তার হিসেবে যদি বলি, আমি আমাকে 3টা ভাগে ভাগ করি যদি, যে আমার পেশেন্ট কেয়ার, হ্যাঁ, আমার একটা ডেডিকেশন আছে, আমার এটা পেশা, আমি রুগীদের সেবা দিচ্ছি, এবং এটা এখন অনেকেই বলতে পারে যে না তুমি করো না, কিন্তু এটা বলাটা সহজ, কিন্তু একটা ডাক্তার হিসেবে মানবিক এই ডিসিশনটা না, আর কারো কারো এটা জীবিকা, এটা আমাদের শুধু একটা না সেবা না, এটা আমাদের, হ্যাঁ, এটা আমাদের জীবিকা। এখন যেটা হচ্ছে যে তারপরেও যেটা বলছি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানবিক যে দায়িত্ববোধটা, সেক্ষেত্রে আমাকে ডিল করতেই হবে এবং আমাকে তার কাছে যেতে হবে, হ্যাঁ। এবং এইটা হচ্ছে যে এটা একটা প্রেশার থাকে, কোনো ডাক্তার কোনো পেশেন্টকে লুজ করতে চায় না, আর যেখানে একটা পেশেন্টকে আমি দেখছি প্রতিনিয়ত সাফার করছে, সেটাও কিন্তু একটা মেন্টাল স্ট্রেস আমার জন্য, এবং তার পাশাপাশি তার আত্মীয় স্বজনের একটা প্রেশার, হ্যাঁ, মানে এই একটা মানে এগুলো ইনস্টিটিউটের একটা প্রেশার আছে, হ্যাঁ। তারপরে আসছে আমি ব্যক্তি হিসাবে আমার বাড়িতে যাচ্ছি, আমার ফ্যামিলি, আমার বাচ্চা, আমার স্বামী, আমার ভাই বোন, আত্মীয় স্বজন, হ্যাঁ, তাদের কাছে কিন্তু তাদেরও একটা ভয় আমার থেকে, এবং সেটাও একটা মেন্টাল স্ট্রেস আমার জন্য, এবং আমারও একটা ভয় যে আমি কাউকে এইটা দিতে চাই না, কেউ যেন এটার জন্য সাফার না করে। তারপরে আসে আমি ব্যক্তি,
হ্যাঁ, আমি ব্যক্তি হিসাবে আমি এই যে ঝুঁকিটা নিচ্ছি সেটা একটা এটা আমার জন্য, হ্যাঁ অন্যরা বাড়িতে থাকতে পারছে কিন্তু আমি বাড়িতে থাকতে পারছি পারছি না, না। আমাকে যেতে হচ্ছে, সেটা তখন আমি থার্ড পারসন এখানে। হ্যাঁ Right. হ্যাঁ, কিন্তু এটারও একটা ঝুঁকি আছে। তো এগুলো সব কিছু একটা সাইকোলজিক্যাল ইফেক্ট। আর আমরা এটা হচ্ছে যে গত 9 মাস থেকে এইটার মধ্য দিয়ে যাচ্ছি। যাচ্ছি। হ্যাঁ, তো এটা ডেফিনেটলি একটা হিউজ প্রেশার। আর পেশেন্টদের ক্ষেত্রে তো একই সিমিলার, হ্যাঁ, যে এই প্রেশারটা থাকে, যে সেও তার আত্মীয় স্বজনের কাছে যেতে পারছে না, বা তার পরবর্তী যে ইয়েগুলো সে ফিল করছে। Complication হ্যাঁ, গুলো, right. আর তারপরে সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে যেটা মনিটরি যে প্রেশারটা, এটার ট্রিটমেন্ট যদি কারো ধরেন রেমডেসিভির, হ্যাঁ অ্যান্টিভাইরাল যেটা বলা হয় না, রেমডেসিভিরের অনেক আমার 6টা ডোজের Expense. হ্যাঁ এটা 60,000 টাকা, এবং আমাদের যে মনোক্লোনাল অ্যান্টিবডি 2টা দিলে 1 লাখ টাকা। সো Right. ইট ইজ, তারপরে প্রলং হসপিটাল স্টে, সেটা একটা বিরাট একটা, সবার তো এত পয়সা নেই যে এত পয়সাগুলো একটা চাঙ্ক অফ মানি চলে গেল। হ্যাঁ, তো এইটা তো একটা বিরাট প্রেশার। হ্যাঁ, এখন সে যদি একমাত্র হয় যে নাকি কাজ করে, হ্যাঁ তার জন্য বা তার ফ্যামিলি মেম্বারের জন্য যারা সরকারি কাজ করে তাদের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, এবং এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড আসলে এটা, যেভাবে প্যান্ডেমিক আমরা ডিল করছি, তো আমরা কথা বলছিলাম সাইকোসোশ্যাল প্রেশার, এটা পেশেন্টের জন্য, একটা ডক্টরের জন্য, সব দিক থেকেই প্রেশার। তারপর আমি একটু শুনতে চাই যে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে দেখি, এটা ওয়ার্ল্ডের অন্য কোথাও আমরা দেখি না, যে ফ্রন্ট লাইনার্স বলা হচ্ছে অনেককে, অনেকগুলো প্রফেশনকে, বাট অ্যাকচুয়ালি ফ্রন্ট লাইনার্স কারা? আচ্ছা, অ্যাকচুয়াল ফ্রন্টলাইনার যদি কোভিডের সাথে ডিরেক্টলি ডিল করছি তাহলে আমরা ডাক্তাররা, নার্সরা, আমরা যে ওয়ার্ড বয় যে স্যাম্পল কালেক্ট করছে সে, আর যেটা হচ্ছে যে পেশেন্ট কেয়ার পার্সোনাল যারা আছে। হ্যাঁ, এখন তার মধ্যেও যে সবাইকে যে কোভিড নিয়ে ডিল করতে হয় তা কিন্তু না। হ্যাঁ, right. অনেকে যারা স্পেশালিস্ট আছে তারা হয়তো টেলিমেডিসিনের মাধ্যমে তাদের ইয়েটা কাজটা Treatment-টা দিয়ে করতে দিচ্ছে। পারছে, কিন্তু আমরা যারা একদম যারা ইমার্জেন্সি মেডিসিন ইজ ইম্পর্টেন্ট, আমাদের মানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ইমার্জেন্সি মেডিসিনের যে গ্রুপটা। Exactly. হ্যাঁ, তারা ওইটা প্রথমে ডিল করছে, তারপরে আমরা ইন্টারনাল মেডিসিন, রেসপিরেটরি মেডিসিন এন্ড ক্রিটিক্যাল মেডিসিন। হ্যাঁ, ট্রু। সো এই যে ভাগগুলো আপনি বলছেন, আরো আমি জানতে চাই এই প্রসঙ্গে, কিন্তু তার একটি ফোন ধরতে চাই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কে আমি বলছেন? সাভার থেকে মোহাম্মদ রেজাউল হক। আমার বয়স প্রায় 48। আমি গত পজিটিভ হয়েছিলাম। তো পজিটিভ হওয়ার পরে 29 তারিখে আবার নেগেটিভ হয়েছে, কিন্তু এখন আমার বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, বিশেষ করে একটু হাঁটলেই আমি হাঁপিয়ে যাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, আর হলো প্রতিদিন জ্বর থাকে, আর খুব দুর্বল লাগে, হাঁটতে পারছি না, হাঁটতে বসতে পারছি না, বসতে উঠতে পারছি না, এরকম হচ্ছে। এখন আমার কি করা? আচ্ছা, আপনার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি অলরেডি আমি জানি না আপনি পুরো প্রোগ্রামটা দেখছেন কিনা, এগুলো আমরা বলি পোস্ট কোভিড সিকুয়েলি, মানে এটা পরে এই পরবর্তী সিমটমগুলো অনেকেই ফিল করছেন, এবং আপনার ডেফিনেটলি প্রথমত আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, যে এই জিনিসটা যে আপনার যে জ্বর বোধ করছেন এটাও একটা মানে জ্বর বোধ করা এটাও একটা কমপ্লিকেশনে অনেক দিন ধরে থাকতে পারে, কিন্তু আদতেও আপনার সেটা নাকি আপনার কোনো ইনফেকশন আছে সেটাও দেখতে হবে। কারণ হচ্ছে একটা কমপ্লিকেশন হচ্ছে যে মানে সেকেন্ডারি ইনফেকশন, তার মধ্যে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, একটা ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। অ্যাসপারজিলোসিস ইজ এ ভেরি মানে কমন, যেটা আমরা কোভিডের ক্ষেত্রে দেখি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনার ডেফিনেটলি ডাক্তারের কাছে যাওয়া উচিত। আমি আপনার ডিউরেশনটা ঠিক আমি ক্যাচ করতে পারি নাই, হয়তো খুব রিসেন্টলি হয়েছে আপনার, কাজে আপনার জন্য এটা খুবই মানে স্বাভাবিক এইগুলা থাকা, কিন্তু তারপরেও যদি আপনি এটার থেকে চান তাহলে আপনার ডাক্তার কাছে যেতে হবে। আমি যেটা কোপিংয়ের জন্য আপনার মনে হয় নেক্সট যেই জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম আপনার সাথে ওইটা চলে আসে, সেটা হচ্ছে যে আপনার একটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আপনার রেসপিরেটরি রিহ্যাবিলিটেশন, যেটা আমরা বলি পালমোনারি রিহ্যাবিলিটেশন, যেটা আপনার ব্রিদিংয়ের এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, আপনার এটা নিয়মিত করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস রাখতে হবে। আপনি সামান্য হাঁটেনও সেটাও কিন্তু
অনেক তাড়াতাড়ি আপনাকে ভালো করবে। তারপরে হচ্ছে যে আপনার আপনার আমরা বলি যে সোশ্যাল নেটওয়ার্ক, আমরা বাড়ির লোকের সাথেই বলেন বা আমার ডাক্তারদের ক্ষেত্রে বলি, আমরা হচ্ছে যে একজন আরেকজনের সাথে কথা বলি, হ্যাঁ, কারণ আমাদের উপর স্ট্রেসটা এত বেশি যে আমরা কলিগদের সাথে আমরা যারা ডিল করছি যে আমাদের কোন রুগীটা হারালাম বা কোনোটা সাকসেসফুল, এগুলা নিয়ে আমরা ডিসকাস করলে হয় কি আমার এই বার্ডেনটা, আমি এই বোঝাটা নিয়ে বাড়িতে যাই না। তো এইটা একটা জিনিস, হ্যাঁ। আর হচ্ছে যে আপনি মূলত ওইটাই মেইন জিনিস, যেটা হচ্ছে যে আপনার যদি অনগোয়িং কিছু চলতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে আসেন, আমাদেরকে বুঝতে দেন না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে আপনার, আর আপনার কি কি সাপোর্ট লাগবে, মেডিসিন হিসাবে কি কি সাপোর্ট দিতে পারি আমরা। ওকে, সো আসলে তাদের ক্ষেত্রে কি করণীয় যারা আসলে কমপ্লিকেশনের ভেতর দিয়ে যাচ্ছে? আপনি যে রিহ্যাবিলিটেশনের কথা বললেন, এটা সম্পর্কে আমারও অনেক কিছু জানার আছে, কিন্তু সেই প্রশ্নগুলো করব একটা ব্রেকের পরে। ভিউয়ার্স, আবারও নিচ্ছে একটা বিরতি। আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায় ফিরে আসবো একটু পরে। আমাদের সাথে ছিলেন, আশা করব সাথেই থাকবেন। প্রিয় দর্শক, কোভিড পেশেন্ট এবং কোভিড পেশেন্ট রিলেটেড সব ধরনের কমপ্লিকেশন এবং রিহ্যাবিলিটেশন নিয়ে আমরা কথা বলছি আজকের আলী হাসপাতাল স্বাস্থ্য কথায়। আমি ডক্টর শ্রাবণী তৌহিদা আবারও সবাইকে ওয়েলকাম করছি এবং আমার সাথে আছেন ডক্টর সামিরা ইয়াসমিন আহমেদ। আপনারাও ফোন করতে পারেন। অফকোর্স আমরা কথা বলছিলাম রিহ্যাবিলিটেশন নিয়ে। সো রিহ্যাবিলিটেশন শুধু পালমোনারি আর তার যে সাইকোসোশ্যাল ইস্যুসগুলো আছে সেক্ষেত্রেও কোনো ধরনের রিহ্যাবের দরকার আছে কিনা? ডেফিনেটলি আছে। যেটা হচ্ছে যে আমাদের সামাজিক কাঠামোতে আমাদের বাড়িতে অনেক লোক থাকে, তাদের সাথে কথা বলা যায়, কিন্তু কতটা বুঝতে পারে সেটা হচ্ছে কথা। কারণ হচ্ছে যে যে সাইকো যে ট্রমাটা হয় সেটার জন্য ডেফিনেটলি একটা সাইকিয়াট্রিক সাপোর্ট তারা নিতে পারে। হ্যাঁ, আমরা বলি ভার্চুয়ালি আমরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারি। তারপরে হচ্ছে যে অনেকে একটু রিলিজিয়াস বা স্পিরিচুয়াল ইয়েগুলা মানে প্র্যাকটিসগুলো করতে পারে। ইয়োগা মেডিটেশন খুব ইম্পর্টেন্ট। আমি এক্সারসাইজের কথা বলছিলাম, খুবই ইম্পর্টেন্ট। অনেকে মনে করেন আমি এত অসুস্থ ছিলাম, আমাকে এখন বিছানায় শুয়ে থাকতে হবে। এটা খুব ভুল একটা ইয়ে, যে আমি পারবো কিনা, আমি যদি হাঁটি, আমি যদি আবার হঠাৎ শ্বাস করে যে পড়ে যাই বা আমার অক্সিজেন কমে যায়, এটা একটা মানে এটা এই মেন্টালিটি থেকে বের হয়ে এক্সারসাইজ করা উচিত, কারণ এটা অনেক উপকার করে। আর এখন মানে আমি জানি, আমি অনেকেই হয়তো সাইকিয়াট্রি এমন একটা পেশা যেটা সাইকোথেরাপি দিতে হয়। এখন অন্য মানে স্ট্রাকচারের কথা বলতে পারবো না, অন্য হসপিটালের কথা বলতে পারবো না, কিন্তু আমাদের হসপিটালে আমি বলতে পারবো যে আমাদের সাইকিয়াট্রিস্ট ইভেন যারা কোভিড ইউনিটে থাকে তাদেরও টেলিমেডিসিনের মাধ্যমে উনি কিন্তু থেরাপি দেন এবং উনি আউট পেশেন্টে বসছেন, থেরাপি দেন। আচ্ছা, সো এবার একটু জানতে চাই, যেহেতু আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, যে হোয়াট ইজ দ্য পাইপলাইন অফ ম্যানেজমেন্ট ফর কোভিড পেশেন্ট রাইট নাও, স্পেশালি ডিউরিং দ্য সেকেন্ড ওয়েভ? আচ্ছা, এখন যেটা হচ্ছে, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, যেটা হচ্ছে যে আমরা জানি যে ভ্যাকসিন, মানে আমি সরি টু ইন্টারাপ্ট বিকজ একটা ফোন চলে এসেছে, ফোনটি নিয়ে উত্তরটি নিব। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনার জি, প্রশ্নটি করুন। আমি ফারুক আহমেদ বলছি যাত্রাবাড়ি থেকে। জি, বলুন। আমার প্রশ্ন হলো, আমার গত 4 মাস মানে এপ্রিলে আমার করোনা পজিটিভ আসছিল, কিন্তু পজিটিভ আসার আগে আমার 1 মাস আগে খুব কাশি ছিল। কাশি হওয়ার পরে তো শ্বাসকষ্ট, যখন শরীর দুর্বল তখন টেস্টে করোনা পজিটিভ আসে, তারপর ট্রিটমেন্ট করার পরে নেগেটিভ চলে আসে। এরপর থেকে আমার মানে ঠান্ডা সবসময় লেগেই আছে। তারপরে আমি একজন অ্যাজমা বিশেষজ্ঞ ডাক্তার দেখাচ্ছিলাম, মানে আমাকে কিছু ওষুধ দিয়েছিল, যে মানে কেপোটারিয়া এটা মানে সাপোটারিয়া, আচ্ছা, এটাও ব্যবহার করতেছি। আর আরেকটা দিয়েছিল ফ্লামাটল 250 mg, এটাও ব্যবহার করতেছি। তার সাথে আছে মোনাস্টেন, ডেক্সোভা, ফেক্সো। এগুলো মোনাস্টেন পরে ডেক্সোভা পরে 4 মাস যাবত রেগুলার খাইয়া যাচ্ছি, এই ওষুধগুলো 3 মাস যাবত খাইয়া যাচ্ছি, কিন্তু তারপর আমার ঠান্ডা লাগেই আছে আর কাশি, ঠান্ডা কাশ, মাঝে মাঝে একটু শ্বাসকষ্ট দেখা দেয়। ওকে। ওকে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা হচ্ছে যে এইটা হয়তো কিছুক্ষণ আগেও বলেছি যে এইটা হচ্ছে কোভিডের পরে যাদের অ্যাজমা আর
সিওপিডি এরকম প্রবলেম থাকে তারা একটু বেশি সাফার করে। হ্যাঁ, অ্যালার্জিক রাইনাইটিসটা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে আর বারবার ইনফেকশন হয়, বারবার ইনফেকশন হওয়ার সম্ভাবনা। এইটা অনেকটা নির্ভর করে কি কি ওষুধ ব্যবহার হয়েছে কোভিডের ট্রিটমেন্টের সময়, অথবা যদি অনেক বেশি ইনভলভড হয়ে থাকে তো সবাই অ্যান্টিফাইব্রোটিক ইউজ করে না, কাজে তার ফাইব্রোসিস আছে। তো এগুলা একটু যদি আপনি আরও ডিটেইলে ভালো মতো জানতে চান, তাহলে আপনার সব কিছু আমাকে আরেকটু ভালো মতো জানতে হবে। আপনার রিপোর্ট দেখতে হবে, আপনার এক্সরে বা সিটি স্ক্যান কী শো করছে এগুলো দেখতে হবে। সেই ক্ষেত্রে হাসপাতালে আসলে আপনার যেটা হচ্ছে যে চেম্বারে আসলে ওষুধগুলো রিভিউ করে ঠিক করে দেওয়া যেতে পারে। এক্স্যাক্টলি। এবং ইন এডিশন আপনি তো বলেছেনই যে যেহেতু পোস্ট কোভিড সিমটমস বা সিকিউরিটিগুলো এভাবে হতে পারে, তো তাকে আসলে পজিটিভ থাকতে হবে, মেন্টালি অনেক স্ট্রং থাকতে হবে, এবং তার আসলে ইমিউনিটি বাড়ানোর জন্য যে কাজগুলো করা দরকার, এক্সারসাইজ থেকে সবকিছুই করা দরকার, সেগুলো করবেন তারা। যাই হোক, আমরা যে প্রশ্ন ছিলাম যে সেকেন্ড ওয়েভ এবং পাইপলাইন অফ ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ রাইট নাও। আচ্ছা, এখন হচ্ছে যে পাইপলাইনে এখন শুধু বাংলাদেশ না, সম্পূর্ণ ওয়ার্ল্ডে যেটা আছে, প্রথম জিনিস আমরা জানি ভ্যাকসিন। হ্যাঁ, ভ্যাকসিনেশন হচ্ছে প্রিভেন্টেটিভ। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা হচ্ছে যে আমরা এটা হচ্ছে যে টার্গেটেড থেরাপি। হ্যাঁ, এখন টার্গেটেড থেরাপি আমাদের কিছু নাই, মানে অ্যাকচুয়াল ট্রিটমেন্ট যেটা হবে আমরা টার্গেট করতে পারি প্রদাহকে, ইনফ্লামেশনকে, যেটা স্টেরয়েড দিয়ে আমরা করছি। আরও যেটা আপনার সাইটোকাইন স্ট্রম যেটা, সেটা হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এখন বিভিন্ন রকমের রিসার্চ চলছে বিভিন্ন মনোক্লোনাল অ্যান্টিবডি নিয়ে, আমরাও পিছিয়ে নেই। হ্যাঁ, এইটা চলছে এবং এইটা আমরা ভবিষ্যতে আরও জানবো। কিন্তু আমরা জানি যে এখনও আমাদের কাছে যেগুলো আছে সেগুলো দিয়েও আমরা কিন্তু উপকার পাচ্ছি, ড্রামাটিক ইমপ্রুভমেন্ট হচ্ছে পেশেন্টদের। আরেকটা হচ্ছে যে আমি আরেকটু পরে বাংলাদেশ মানে ভ্যাকসিন নিয়ে আরেকটু বলবো, কিন্তু আমরা জানি যে আমরা যে র্যাপিড অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি টেস্ট, এটাও একটা আসে, এটাও সরকার আনার চেষ্টা করছেন, এবং এটা খুব প্রয়োজন যে একটা পেশেন্টের ভ্যাকসিনেশনের পরে তার অ্যান্টিবডি ডেভেলপ করলো কিনা দেখার জন্য, আর একটা পেশেন্টের যে কোভিড হওয়ার পরে তার অ্যান্টিবডি ডেভেলপমেন্ট কতদিন থাকলো সেটা জানার জন্যও প্রয়োজন। ওকে, সো ভ্যাকসিন বাংলাদেশে কবে নাগাদ আমরা পেতে পারি বা কি অবস্থা সেই জায়গাটায়? আমাদের এখনো আমরা জানি না এক্স্যাক্টলি কবে নাগাদ পাবো, কিন্তু যেটা হচ্ছে যে ভ্যাকসিনের জন্য যেটা হচ্ছে যে আমরা জানি যে এখন ফাইজার, আর হচ্ছে যে মডার্না, আর হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, হ্যাঁ, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, এই তিনটা হচ্ছে আছে। এখনো 59টা ভ্যাকসিন এখনো ওই প্রসেসের মধ্যে আছে, বিভিন্ন ফেজে রয়েছে। তারপর মধ্যে নোভাভ্যাক্স, জনসন অ্যান্ড জনসন, লাইক সাইনোভ্যাক একটা আছে, কিউরভ্যাক আছে, কিউর সাইনোফার্ম আছে। এগুলো হচ্ছে আবার হচ্ছে রাশিয়ান, I forgot like Sputnik or Sputnik type. But আমরা কবে নাগাদ পাবো? Good question. সেটা হচ্ছে যে বাংলাদেশ গভর্নমেন্ট কাজ করছে বেক্সিমকোর সাথে, আর হচ্ছে ইন্ডিয়ার সাথে সংযুক্ত হয়েছে যে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া হচ্ছে 60% ভ্যাকসিন তৈরি করে সারা ওয়ার্ল্ডে। তো সেই ক্ষেত্রে ওনারা চেষ্টা করছে যে 30 মিলিয়নের মতো ভ্যাকসিন আনার। আর হচ্ছে কোভ্যাক্স বলে একটা গ্রুপ তৈরি হয়েছে, যেটা হচ্ছে WHO, UN, অ্যান্ড দেন তারপরে হচ্ছে আরও কিছু ইয়ে নিয়ে সেরাম ভ্যাকসিন ইনস্টিটিউট ওরা তৈরি করেছে। এটাকে যেহেতু বড় বড় দেশগুলা যে তারা হচ্ছে 50% মতো ভ্যাকসিন ধরে রাখতে যাচ্ছে, এটা যেন আমাদের লোয়ার ইনকাম কান্ট্রিগুলো রয়েছে তারা যেন পায়, কোয়ালিটি ভ্যাকসিনটা পায়, সেটা ইনশিওর করার জন্য তাদের থেকে আমাদের 68 মিলিয়ন আমরা ভ্যাকসিন পাবো। ওয়েল ডিস্ট্রিবিউশন তো ডেফিনেটলি আমরা চাইবো WHO এর কাছ থেকে। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে একদম। আমার একটা লাস্ট কোয়েশ্চেন, যে যাদের মানে কোভিড হয়ে যায় তারা কি সেকেন্ড টাইম আবার ইনফেক্টেড হতে পারে কিনা, খুব ছোট্ট করে শুনতে চাই। আচ্ছা, ডিপেন্ডিং কতটা সে সিক ছিল। আমরা দেখি যারা একদম অ্যাসিমটোমেটিক থাকে তাদের অ্যান্টিবডি ডেভেলপ করে না। এখন আপনার সিমটম থাকলেই আপনি অ্যান্টিবডি ডেভেলপ করতে পারেন, সেটা হচ্ছে 2 মাস থেকে 3 মাস কি 6 মাসও থাকতে পারে, আমরা জানি না। হ্যাঁ, হতে পারে। সেই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে, সোশ্যাল ডিসট্যান্সিং মেইনটেইন করতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য।
ভিউয়ার সেকেন্ড ওয়েভ হোক আর যাই হোক, প্যান্ডেমিক কিন্তু এখনো রয়েছে এবং আমরা বাংলাদেশিরা অনেকটাই দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে একটু কেয়ারলেসলি হ্যান্ডেল করছি। মানে অনেককেই দেখছি বাইরে মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছি। এটা কিন্তু কখনোই কাম্য নয়। শুধুমাত্র কোভিড না, আমরা সবসময় কিন্তু উইন্টার সিজনে মাস্ক পরবো, হাত ধুবো বারবার এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে চলবো। তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো এবং আপনারা যাতে সুস্থ থাকেন সেই প্রত্যাশা তো আমাদের। আপনারা সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে, সেই প্রত্যাশা আমি ডক্টর শ্রাবণ তৌহিতা বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। আল্লাহ হাফেজ।